ওনারা খুব কনফিউজিং। হ্যাঁ, এই বিচারে ওনারা সন্তুষ্ট নন, অথচ মুখ্যমন্ত্রী যখন হাইকোর্টে যাচ্ছেন মৃত্যুদণ্ডের জন্য তখন ওনারা বলছেন আপনি এত ব্যস্ত হবেন না, আমরা দেখে নেব। কেন? এটা আপত্তিকর। রাজ্যের মানে যিনি প্রধান তার সম্বন্ধে একটা কথা ফট করে বলে কারা বলাচ্ছেন ওনাকে দিয়ে এগুলো, তাহলে কিন্তু তখন প্রশ্ন উঠবে। ওনারা জানেন এতে মুখ্যমন্ত্রীর হাত আছে, ওনারা দেখেছেন যে সঞ্জয় রায় অভিযুক্ত হয়েছেন কিন্তু ঘটনার পরের দিনই, তারপরে সাক্ষ্য প্রমাণ সব কিছুর ভিত্তিতে আজকে মানে দুদিন আগে দোষী সাব্যস্ত হলেন। এবার আইনটা বুঝতে হবে। হ্যাঁ, বিচারক কিন্তু পাবলিকের মুড বুঝে খবরের কাগজের রিপোর্টিংয়ে বা টিভিতে কি হচ্ছে মিডিয়া ট্রায়ালে সেই নিয়ে কিন্তু বিচারক রায় দেবেন না। আইন বুঝতে হবে। প্রত্যেক দেশের আইনের ধারা আলাদা, আইন একটা এরকম জিনিস, সেই হিসেবে চলেন। কেমন? বিচারকরাও এর বাইরেই যেতে পারেন না, বিচারকদের এভাবে চলতে হয়। বিচারকরা তার বাইরে গিয়ে যদি কথা বলেন তাহলে তাদের চেয়ার নিয়ে টানাটানি করবে। মানে আমাদের কি হইচই হচ্ছে, আমাদের কি জনসভা পথসভা আন্দোলন কী হচ্ছে, তার নিয়ে বিচার বা রায় সে অনুযায়ী হয় না। কেমন? কাজে বিচারক তো ইচ্ছে মতো কি করতে পারেন না। হঠাৎ মনে হলো জনরোষ তাই মৃত্যুদণ্ড, তবে এটা হয় না। আইন কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। এই যে আমাদের কাছে অনেক পুরুষ মানুষ আসেন, এসেই বলেন দিদি ওনারা মিথ্যে কেস নিয়ে নিয়েছেন, পুলিশের কিচ্ছু করার নেই। মহিলারা যদি যান, মহিলাদের পক্ষে যেহেতু আইন, পুলিশকে কিন্তু কেস নিতে হবে, তা নাহলে ওনার চাকরি নিয়ে টানাটানি করবে। কাজে পুলিশকে দোষ দিয়ে সেখানে লাভ নেই। পুলিশ যদি বলেন না আমি কেসটা নেব না, এটা পুলিশ করতে পারেন না। আজকে পুরুষের জন্য যদি আইন হয় তখন পুরুষ গেলেও কিন্তু পুলিশকে কেস নিতে হবে। পুলিশের জন্য আইন নেই, তাই গণ্ডগোল হয়ে যাচ্ছে। কেমন? কাজে আইন, পুলিশ এরা কিন্তু খুব একটা বাধা ছকের মধ্যে নাতে চলতে হয়, তারপরে এদিক ওদিক তো হতেই থাকে। কিন্তু আজকে বিচারকের কথা বুঝতে উনি যে কথাগুলো বলেছেন, কাজেই পাবলিক কী করছেন, খবরের কাগজ কী লিখছে, মন গড়া কী রিপোর্টিং কোথায় কখনো হয়েছে, তাই নিয়ে ওনার বিচার বদলাবে না। কেমন? কাজেই ওনাকে এটা বলতে হবে। তবে হ্যাঁ, এই যেমন বিরল থেকে বিরলতম ঘটনায় আমাদের আইন কোনগুলোকে বলছে, সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছেন সেটা আমি ভালো অতটা সত্যি জানি না, কিন্তু এই জায়গাটায় সামাজিক স্তরে যদি আমরা বিচার করি, আমাদের মানুষের মানবিক স্তরে যদি আমরা বিচার করি, এটা কিন্তু বিরলতম ঘটনা। আজকে যদি আমরা বলে দিই যে একজন নারী বা একজন পুরুষ তাদের শিক্ষাক্ষেত্রে, যেটা আগের বছর ঘটেছে একটি ছেলের ক্ষেত্রে যাদবপুরে, শিক্ষাক্ষেত্রে বা আজকে যে ঘটলো একটি মেয়ের ক্ষেত্রে, অভয়ার ক্ষেত্রে, তার কর্মক্ষেত্রে তিনি এভাবে অসম্মানিত হতে পারেন বা খুন হতে পারেন, এবং আগের বছরে একটি ছেলে তার শিক্ষাক্ষেত্রে সেও কিন্তু এভাবেই অসম্মানিত হয়েছিল, তারও কিন্তু রেপ হয়েছে এবং তিনি মারা গেছেন। এগুলো যদি বিরলতম ঘটনা না হয় তাহলে কিন্তু মানুষ নিরাপদ আর থাকছেন না। প্রত্যেক বাবা মাকে চিন্তা করতে হয় তখন যে, বা প্রত্যেক স্ত্রীকে স্বামীর ব্যাপারে, প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, যে বাবা কর্মক্ষেত্রে তাহলে এরকম হতে পারে। বাবা মাকে ভাবতে, বাবা আমার ছেলে বা মেয়ে পড়তে গেলে, ছেলে শুধু নয় মেয়েও পড়তে গেলে এরকম হতে পারে। কিন্তু ঘটনা কিন্তু এটা বিরলতম। তবে আইন কোনটাকে বিরলতম বলবে সেটা তো আমি জানি না সত্যি, তারও নিশ্চয়ই ওনাদের কাছে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের বাইরে কিন্তু ওরা যেতে পারে না, কারণ আইন কিন্তু বুঝতে হবে, এটা ভীষণ শক্ত জিনিস। সেই আইনের বাইরে ওনারা যেতে পারেন না। এই যে আজকে আমরা পুরুষ অধিকার আন্দোলন করতে গিয়ে এটা আরও বুঝেছি যে পুরুষ মানুষ এসে যে বলেন বহু, আজকে আইন সেটা বলেই কিন্তু একটি ছেলে 24 পাতার নোট লিখে গিয়ে 1.5 ঘন্টার ভিডিও করে যাওয়ার পরেও তার স্ত্রী, তার শাশুড়ি এবং তার শালা জামিন পাওয়ার তো কথা ছিল না, কিন্তু কেন পেলেন? কারণ যথেষ্ট গ্রাউন্ড নেই, তাই পেয়ে গেলেন জামিন। স্ত্রী কেন পেলেন? বাচ্চা ছেলে আছে তাই। বাবা কি উচিত ছিল না? এরকম একটা ঘটনা যা সারা দেশকে তো সত্যিই নাড়া দিয়েছে। কেন জামিন পেলেন? মানে আইন আছে, তারা জামিন পেতে পারেন, তাদের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করা যায়নি। আরও বহু মানুষ তো এরকম ছাড়া পাচ্ছেন তো, জামিন পাচ্ছেন তো। কেন? চার্জশিট দেওয়া যায়নি, মামলাই শুরু করা যায়নি। আমরা কেন সেটা ভাবছি না? আমরা বাইরে দাঁড়িয়ে বলছি বাবা এই লোকটা জামিন পেয়ে গেল। কেন পেলেন? কারণ চার্জশিট দেওয়া গেল না, কারণ যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করা গেল না। এটাও আবার সেটার একটা অন্য দিক, তবে যে ওনারা আইনের নিগড়ে বাধা একদম, তার বাইরে ওনারা যেতে পারেন না। কিন্তু যদি বিচারকের কথাগুলো আমরা শুনি, উনি কিন্তু কথাগুলো খুব ঠিক বলেছেন। উনি যা বলেছেন উনি তার বাইরে সত্যিই যেতে পারেন না, তাই বলেছেন। তবে বিরলতমটা নিয়ে ডেফিনেটলি আপত্তি আছে, কারণ সত্যি সেখানে আমি জানি না সুপ্রিম কোর্ট বা আইনের ভাষায় আমাদের দেশে কোন ঘটনা বিরলতম। নির্ভয়ার ঘটনাটা বোধহয় বিরলতম বলা হয়েছিল, আমি জানি না। তবে এটাও কিন্তু তার থেকে খুব অন্যরকম কিছু নয়। তবে এখন তো আরও অনেক কিছু শুনছি যে এটি যৌনাঙ্গে নাকি বীর্য পাওয়া যায়নি, স্তনবৃন্তে নাকি মেয়েদের ডিএনএ পাওয়া গেছে। সত্যি মিথ্যে জানি না, কারণ গুজবের তো যেমন ডানা তেমন বহু পল্লবিতও তো হয়। সত্যি মিথ্যে জানি না, সেটা হয়ে গেলে তো আবার আরও অন্য কিছু ভাবার স্কোপ থেকে যাচ্ছে, তাই না? তো কারণ ভাবার স্কোপ সবসময় ছিল, কারণ আজকে সঞ্জয় রায় কিন্তু ঘটনার দ্বিতীয় দিনেই গ্রেপ্তার হয়েছিলেন। তার অনেক পরে তো রাত দখল হলো বা এত আন্দোলন, তার মানে সবাই এটা বিশ্বাস করছিলেন সঞ্জয় রায় একাদোষী নয়। তাই যদি হতো তাহলে তো এত কিছু হতো না, উনি তো গ্রেপ্তার হয়ে গেছিলেন আমাদের রাজ্য পুলিশের তৎপরতায়। তাহলে তারপরে এগুলো কেন হলো?
আপনি যেমনটা বললেন যে সঞ্জয় রায় বা তারা ভাবছিলেন যে সঞ্জয় রায় একাই মূল দোষী নয়, এমনটা আজও তো সবাই এটাই ভাবছেন, আজও সবাই ভাবছে, আমরা সবাই একই কথা ভাবছি। উনি একা এটা করেননি, এবং সেজন্যই 10 তারিখে উনি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু রাত দখল 14 তারিখে প্রথম শুরু হলো, যেটা বিরাট সাফল্য পেল, এবং তারপরে বহু কিছু। কেন তাই যদি না হতো তাহলে তো উনি গ্রেপ্তার হওয়ার পরে তো হতো না এগুলো। রাজ্য পুলিশ তো সে তৎপরতা দেখিয়েছিলেন, তাদের তৎপরতাতেই তো তিনি গ্রেপ্তার আর আজকে দোষী সাব্যস্ত এতদিন বাদে। সিবিআই তো নতুন কিছু করতে পারেননি, তাই না? এটা ভাবতে হবে আমাদের। এবার বলি, ওনারা খুব কনফিউজিং। হ্যাঁ, এই বিচারে ওনারা সন্তুষ্ট নন, অথচ মুখ্যমন্ত্রী যখন হাইকোর্টে যাচ্ছেন মৃত্যুদণ্ডের জন্য, তখন ওনারা বলছেন আপনি এত ব্যস্ত হবেন না, আমরা দেখে নেব। কেন? এটা আপত্তিকর। আমি যদি সন্তুষ্ট না হই, তাহলে মুখ্যমন্ত্রী যখন হাইকোর্টে মৃত্যুদণ্ডের জন্য যাচ্ছেন, আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবো। আমি থাকছি না, কিন্তু সেখানে আমি মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছি আপনি ব্যস্ত হবেন না, আমরা দেখে নেবো। কেন? তাহলে আমরা কি আলাদা করে যাব? কিসের জন্য? কনফিউজিং ওনারা। আইদার ওনাদের এত বড় একটা ঘটনা ঘটার পরে মানে মানসিক স্থিতিটা তো নষ্ট হয়ই মানুষের, সেটা হয়েছে, আর নয়তো ওনারা অন্য কিছু ভাবছেন। ওভার গভর্নমেন্টের সাক্ষাৎকারে স্পষ্ট মুখ্যমন্ত্রীর নাম বলে বললেন যে একটা অদৃশ্য হাত যারা ক্রাইম করেছে। না, এরকমভাবে কিছু বলাই উচিত না। ওনারা কি জানেন? মানে আমার কথা, রাজ্যের মানে যিনি প্রধান, তার সম্বন্ধে এরকম একটা কথা ফাট করে বলে কারা বলাচ্ছেন ওনাকে দিয়ে এগুলো, তাহলে কিন্তু তখন প্রশ্ন উঠবে। ওনারা জানেন এতে মুখ্যমন্ত্রীর হাত আছে? ওনারা দেখেছেন হাত? ওনারা দেখেছেন মুখ্যমন্ত্রী কাউকে ফোন করে কিছু বলেছেন? এই কথাগুলো না কোনো জাস্টিফিকেশন নেই। খুব আপত্তিকর মনে হয় আমার কাছে এগুলো। দুম করে আমি একটা কথা বলে দিলাম, সেই কথার পেছনে এই যে আমি আজকে আপনাকে কী বলছি, যে শোনা যাচ্ছে যে যৌনাঙ্গে নাকি বীর্য পাওয়া যায়নি, শোনা যাচ্ছে স্তনবৃন্তে নাকি ডিএনএ কোনো মহিলার, তো এইগুলো যে এই ধরনের জিনিসের না কোনো প্রমাণ তো নেই। কাজে এই কথাগুলো তো আমি জোর দিয়ে বলতে পারি না, কারণ এগুলো যদি সত্যি হয় তাহলে তো ঘটনার পুরো অভিমুখী ঘুরে যাবে না। এগুলো সত্যতা কি সত্যিই কিছু আছে কি জানি। দুমদুম করে এরকম কথা কিন্তু ওনাদের বলা ঠিক হচ্ছে না। সাধারণ জনগণ থেকে অনেকেই প্রশ্ন তুলছেন যে সঞ্জয় রায়ের সাজা নিয়ে, এবার সেই বিষয়ে বিচারক বারবার এটাই বলছি যে বিচারক যেই 3টে ধারায় সঞ্জয় রায় অভিযুক্ত হয়েছেন, সেই 3টে সাজায় কোথাও মৃত্যুদণ্ড লেখা নেই। আর ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে সারা পৃথিবীতে অনেক ব্যাপার আছে, ইউনাইটেড নেশনসের সঙ্গে মানে কথা, অনেক কিছু, মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট সারা পৃথিবীতে এই নিয়ে অনেক রকম ব্যাপার আছে। সব পট করে দিয়ে দিলেই তো হলো না। আমি বারবার বলছি আইনের নিগড়ের একটা ব্যাপার আছে। আমরা চাইলেই পাবলিকের মুড, পাবলিক কী বলছেন, খবরের কাগজ কী বলছে, মিডিয়াতে কী হচ্ছে, এই নিয়ে মৃত্যুদণ্ড হয় না। মৃত্যুদণ্ড হওয়ার জন্যও সেগুলো পড়াশোনা করতে হবে যে কি হয় কি না হয়। সঞ্জয় রায় একাই মূল অভিযুক্ত, এখন সেটা প্রমাণও হয়ে গেছে, কিন্তু আপনারা কি সেটাই মনে করছেন? আমরা মনে করার কি, আমি তো সামান্য মানুষ, সারা সবাই দেশের মনে করছে না, দেশে বিদেশে সবাই ভাবছেন উনিও দোষী, কিন্তু উনি একাদোষী নন। আমি কিন্তু বলছি না উনি নিরপরাধ, কিন্তু আমি একটা কথা বলি, আমাদের কেন সব ঘটনা ঘটে যাওয়ার পর এগুলো ভাবতে হয়? ঘটনা ঘটার আগে এই যে বলছে না যে ওখানে অবাধে সবাই যাতায়াত ছিল সেমিনার রুমে, সবাই ঢুকছেন, সে মদ্যপও ঢুকছেন, নেশারুও ঢুকছে, এও ঢুকছে, ও ঢুকছে, সে ঢুকছে, এগুলো কেন? আমার খুব এটা জানার ইচ্ছে। এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর না, এগুলো তো কোনো রাজনৈতিক নেতার কোনো তাদের ফেলিওর না, এগুলো কিন্তু মেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। তাহলে আমরা কি এগুলো আগে জানতামই না? আমরা বলতে মানে আমি বলছি ওখানে যারা কর্তৃপক্ষ, সমস্ত হসপিটালেই তাহলে এগুলো চলছে, কিন্তু ভাবার কোনো কারণ নেই আরজি করে একা। তাহলে আমি না একটা কথা বলি, আমরা প্রিভেনশন কেন নেই আমাদের তারপরে সব কিছু? আমরা এসব আগে দেখিনি, আগে ভাবিনি। এত বড় একটা রাজ্যে আমরা এগুলো আগে শুধু হসপিটাল বল না, শিক্ষাক্ষেত্রেও একই জিনিস, কিন্তু সব ইউনিভার্সিটিতে অবাধ যাতায়াত। যাদবপুরে ঘটনা ঘটার পর যার জন্য জানা গেল ওখানে সবাই ঢুকছেন সারাক্ষণ, কোনো রেজিস্টারও নেই, কোনো কিছুও নেই, অথবা একটা ইউনিভার্সিটিতে সেভাবে মেনটেন করা মুশকিল। কিন্তু তখন জানা গেল যে খুশি ঢুকছেন, যে খুশি হস্টেলে থাকেন, কোনো ঠিক ঠিকানা নেই। আজকে এখানেও তাই, এখানেও দেখ কটা সিসিটিভি আছে, সবই তো খারাপ। আর এটাও খুব অদ্ভুত যে সঞ্জয় রায়টাই শুধু এলো আর কি, তারা বাকি আগের পরের কিছু নেই। এটা অদ্ভুত না? তো আমার কথা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার নিয়ে আমাদের ভাবা দরকার, আমাদের প্রিভেনশনের দরকার। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখন এত লাফালাফি ঝাপাঝাপি করে কি হবে? আজকে আমি একটা কথা বলি, যাদবপুরের ঘটনার সময় আমি কিন্তু একটি অত্যন্ত নামী চ্যানেলে গিয়ে তখন বলেছিলাম যে আপনারা না সব মেয়েদের হস্টেলেও খোঁজ নিন। আজকে একটি ছেলে চলে গেছে বলে মেয়েরা ভালো অবস্থায় আছে এরকম ভাবার কোনো কারণ নেই। মেয়েদের হস্টেলেও খোঁজ নিয়ে দেখুন, তাদের অবস্থাও হয়তো এরকমই। খোঁজ খবর কোথাও কিছু নেই। আজকেও যখন এই ঘটনা ঘটেছে আরও 1000টা হস্টেলেই একই জিনিস হচ্ছে, যে খুশি আসছে, যে খুশি ঢুকছে, যে খুশি বেরোচ্ছে, কোথায় কে যাচ্ছে, কার সঙ্গে থাকছে, কারোর কোনো ঠিক ঠিকানা নেই। টোটাল ফেলিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ। আজকে এরকম লাফালাফি করে কি হবে? আপনার আগে কেউ জানতেন না যেরকম মদ্যপ এরকম নেশা যারা করেন, যেখানে সেখানে যান তারা ঢুকছেন বেরোচ্ছেন? আজকে এই সেমিনার রুমে অভয়া যে আছেন বা ঘুমোচ্ছেন, এই খবর কী করে পেলেন সঞ্জয় রায়? এগুলো ভাবতে হবে না?
জানার ইচ্ছে নেই কারুর? শুধু চিৎকার করলে হবে? খবরও তো ওনাকে কেউ দিয়েছে। হঠাৎ উনি যাচ্ছেন, উনি আসছেন সেমিনার রুমে, তার মানে কি সেমিনার রুমের কোনো গোপনীয়তাই নেই? সত্যিই তো অন্য অনেক মেয়েরাও ওখানে থাকতে পারতেন, সেখানে একটি ছেলে ঢুকে যাচ্ছে, কোনো গোপনীয়তা নেই। এগুলো ভাববার বিষয় না। কালকেও এবারও ঘটতে পারে এই জিনিস। হয়তো আরও কোনো মেয়ে ঘুমোচ্ছেন, আবার সঞ্জয় রায় না ঢুকে বিজয় রায় ঢুকতে পারেন। ভাবার বিষয় তো এগুলো। সারা দেশের জনগণ এখন বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন। অল বেঙ্গল মেন্স ফোরাম কি তুলবে? না না না, আমরা যেহেতু এটা জানি না, আমরা এগুলো নিয়ে প্রশ্ন তুলি না। কারণ আমার কথা বিচার প্রক্রিয়া নিয়ে, আমাদের তো সারা বছর এটাই প্রশ্ন, বিচার প্রক্রিয়া নিয়েই তো প্রশ্ন তুলি আমরা সারা বছর। বারবার বললাম, একটি ছেলে চলে গেল, আত্মহত্যা করলো, আমার 1.5 ঘন্টার ভিডিও, 24 পাতার নোট, তারপরেও অনেক ছেলেরা চলে যাচ্ছে। কি হচ্ছে? সবাই জামিন পাচ্ছে, মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। সেই মেয়েরা, সূচনা সেটা তার নিজের ছেলেকে ওইভাবে খুন করে, বাচ্চা ছেলেটাকে কুচি কুচি করে খুন করে ফেললো। কী হলো? যাদবপুরে একজন ছেলে এভাবে চলে গেল, সেই ছেলেদের কি বিচার হলো? কই, তাই নিয়ে তো কাউকে উতলা হতে দেখিনি তো। সেখানেও তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। সারা দেশে তো ছেলেরা, গতকাল একটি ছেলে চলে গেছেন এভাবে, তার মাকে বিরাট একটি চিঠি লিখে রেখে। কী হচ্ছে? কোথাও হচ্ছে কিছু? বাড়ার সাথে সুধাংশু দাস একইভাবে চলে গেছিলেন। আমরা তো সারাক্ষণ বিচার প্রক্রিয়ার ফেলিয়ারই দেখছি। নতুন করে যারা কখনো এগুলো দেখেননি, যারা সবসময় ভেবেছেন নাকি সব ঠিক হচ্ছে, মেয়েদের কিছু হলে যারা চিৎকার করেছেন, ভেবেছেন সব ঠিক আছে, মেয়েদের জন্য শুধু বিচার চাই, আজকে তারা চিৎকার করে দেখুন যে বিচার প্রক্রিয়াটা ঠিক নেই। আমরা জানি সবসময় যে ঠিক নেই, আমাদের নতুন করে প্রশ্ন তোলার কিছু নেই। আপনারা ভেবেছেন ঠিক আছে সব কিছু, শুধু মেয়েদের কিছু হলে চিৎকার করেছেন। আমরা জানি বিচার প্রক্রিয়া ঠিক নেই, বিচার প্রক্রিয়া ঠিক বিচার হয় না।